একজন গৃহিণীর প্রতিদিনের কাজের উপর অনেক সময় একটা পরিবারের সকল সদস্যের সুস্থতা অসুস্থতা ডিপেন্ড করে। গৃহিণীর প্রতিদিনের রাতের কাজে কিছু ছোট ছোট অভ্যাস পরিবারের সবার স্বাস্থ্য ভালো রাখতে অনেকটা কাজে দেয়। সেরকমই 10টা ছোট ছোট অভ্যাস নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এবং কিছুটা হলেও উপকারে আসবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সময়টা প্রায় 11টার সময়, মানে সকালবেলা। আমি দুপুরের জন্য রান্না শুরু করে দিয়েছি। তো রান্না শুরু করার জন্য আমি চুলায় অলরেডি আমার যেই মাছ আছে সেই মাছটা ভাজি করতে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমার কাছে মনে হচ্ছিল আমার একটু খিদা লেগেছে। রান্না করতে করতে কার কার এরকম খিদা লেগে যায় বলেন তো? সেদিন সকালে খুব তাড়াতাড়ি উঠেছিলাম, তো যার কারণে নাস্তাটাও করা হয়েছে অনেকটা সকালবেলা। যার কারণে আমার কাছে মনে হচ্ছিল একটু বেশি খিদা লেগে গিয়েছিল। তো এর মধ্যে আমার কাছে মনে হয়েছে আমি তখন একটা আসলে কফি খাই, কারণ গরমের মধ্যে রান্না করতে বা কাজ টাজ করে কেন জানি খুবই মাথা ব্যথাও করছিল। তো সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছিল একটু কফি খেলে ভালো লাগতে পারে। এই তো যেই ভাবা সেই কাজ, আমি একটা কফি রেডি করে নিচ্ছিলাম। এই মুহূর্তে যারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, ভিডিও শুরুতে আপনাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে তারপর কন্টিনিউ করবেন। আপনার ছোট্ট একটা লাইক আমার এই ভিডিওকে অনেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর আপনি যদি আজকে প্রথম আমাকে দেখে থাকেন, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিতে পারেন। সেক্ষেত্রে আমি যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনি আপনার সময় মতো ভিডিও দেখে নিতে পারবেন। আর ভিডিও দেখার পরে যদি কোনো আপনার মূল্যবান মতামত থাকে অথবা কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে, তাহলে চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সেদিন আমি কোরাল মাছ রান্না করছিলাম, ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। যদিও সবাই মোটামুটি রান্নাবান্না সবই পারেন, আমি তেমন একটা এক্সপেরিয়েন্সড কেউ না, বাট একই টাইপের রান্না প্রতিদিন খেতে আমার কাছে ভালো লাগে না। যার কারণে আমি সেদিন একটু এক্সপেরিমেন্ট করে দেখছিলাম। তো সেটা হচ্ছে আমি মোটামুটি বেসিক যা মশলাপাতি আছে সব দিয়েছি, সেই সাথে একটা ছোট্ট টমেটোকে ছোট ছোট করে কেটে দিয়েছি। আর সাথে দিচ্ছি মেইন একটা ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে টক দই। খুব ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে আমি এখানে টক দই অ্যাড করে দিচ্ছি। কোরাল মাছ কখনো এভাবে টক দই দিয়ে রান্না করে খাওয়া হয়নি, কিন্তু সেদিন আমি একটু ট্রাই করছিলাম আর কি, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। যেহেতু রেসিপিটা আমি করেছি এবং ভিডিও হচ্ছে রেকর্ড করে নিয়েছি এবং খেতেও খুব দুর্দান্ত হয়েছিল, একটু অন্যরকম টেস্ট, খুব ভালো লাগছিল মাছটা খেতে। ওই জন্য মনে হলো আপনাদের সাথে শেয়ার করি। এই যে মোটামুটি এখানে আমার বেসিক সব মশলা আমি দিয়েছি। সাথে আমি ওই দিন কোনো লাল মরিচ ইউজ করিনি, আমি কাঁচামরিচ যেটা ব্লেন্ড করা সেটা ইউজ করেছি। তারপরে বেশি করে পেঁয়াজ দিয়েছিলাম, আর হচ্ছে আদা বাটা তো দেইনি, রসুন বাটা দিয়েছি। মাছের মধ্যে আসলে আদা বাটা দেওয়া হয় না। এই দেখেন মশলাটা কষানোর পরে কি সুন্দর লাগছে, তাই না? এই মশলাটাই হচ্ছে পুরো মাছের স্বাদটা একদম চেঞ্জ করে দিয়েছে। যাই হোক, মাছটা হচ্ছে প্রথমে আমি হালকা করে মরিচ, হালকা করে হলুদ, তারপর হচ্ছে হালকা করে জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া এগুলা দিয়ে মেখে তারপরে হালকা একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আসলে মাছ অল্প করে ভেজে নিলে হয় কি যে বেশি নরম নরম যে ভাবটা সেটা চলে যায়। তো এর মধ্যে মাছটা দিয়ে আমি মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখন এখানে পানিটা বা মাছের ঝোলটা দিয়ে দিচ্ছি। এমনভাবে দিয়েছি যেন হচ্ছে এই ঝোলটা শুকিয়ে আসতে আসতেই মাছটা একদম সুন্দর মতো হয়ে যাবে। আসলে এটা ছিল
সামুদ্রিক কোরাল মাছ, যেই মাছগুলো আসলে রান্নার পরে খুব একটু শক্ত শক্ত একটা ভাব থাকে, একদম নরম টাইপের হয় না। তো আমি আবার লাস্টে নামানোর আগে একটু টমেটো দিয়েছি। তো এই হচ্ছে আমার মাছের ফাইনাল লুক, যেটা রান্নার পরে দেখতে ঠিক এরকম লাগছে। এটা খেতেও খুব এটা দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেও এটা খুব মজার ছিল। এই জন্য মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করি। যদিও আমি তেমন একটা রেসিপি শেয়ার করতে চাই না, কারণ আমার ভয় লাগে। আমার চেয়ে এত ভালো ভালো রাঁধুনি আপুরা আছে যে তাদেরকে আমি কি শিখাবো। তো এই তো দুপুরবেলা আসলে তেমন কোনো কিছুই ছিল না, একটু বেগুন ভর্তা করে নিয়েছিলাম। আর এর মধ্যে জোহানের বাবার করা এই সুন্দর পেয়ারা মাখাটা খাচ্ছিলাম। এটা ভাবলাম করাটা তো ভিডিও করা হয়নি, তো খাওয়ার সময় আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখেন তো, দেখেই লোভনীয় লাগছে না? কতগুলো ইনগ্রেডিয়েন্ট দিয়ে যে ও এই টাইপের জিনিসগুলা করে, কি বলবো, খুব মজা হয়। তো একদম সন্ধ্যাবেলা চলে এসেছি। সেদিন জোহানের বাবা বাসায় ছিল সন্ধ্যায়। তো বলছিল যে কিছু একটা বানাও, যেহেতু সব সময় বাসায় নাস্তা করা হয় না। তো যেদিন আসলে বানাই বা যেদিন ও বাসায় থাকে সেদিন আমি একটু ভিন্ন কিছু করার ট্রাই করি, যেটা আমাদের রেগুলার খাওয়া হয় না আর কি। তো এর মধ্যে আমি এই যে ডাল পুরিগুলা বানিয়েছি, কত সুন্দর হয়েছে, একদম ফুলকো ফুলকো ডালপুরি হয়েছে, তাই না? আমার তো দেখে মনে হচ্ছিল যে না, আজকে একদম পারফেক্ট ডালপুরি বানাতে পেরেছি। তো সেও মানে খেয়ে খুব খুব প্রশংসা করছিল আর কি, যে একদম পারফেক্ট হয়েছে। তো ডালপুরির সাথে না আমি একটা শসা কেটে তারপর হচ্ছে সালাদের মতো করে করে টমেটো সস অ্যাড করেছি, আর হচ্ছে হালকা করে বিট লবণ অ্যাড করেছি। ওই শসাটা দিয়ে সে এত মজা করে ডালপুরি খাওয়া শিখিয়েছে, কি বলবো, এত মজা লাগছিল। এনিওয়েজ আমি ওর জন্য লাল চা বানিয়ে দিয়ে দিয়েছি। আমার আসলে ওই দিন একটু মজা করে দুধ চা খেতে ইচ্ছে করছিল। কারণ একটা আছে, সে কারণটা হচ্ছে দুধ চায়ের সাথে আমার একটা পছন্দের বিস্কিট খাবো আজকে, যেটা আমি ওকে বলেছিলাম যে আমাদের ছোটবেলা থেকে খাওয়া একটা বিস্কিট, যেটার নাম হচ্ছে এনার্জি বিস্কিট। এই এনার্জি বিস্কিটটা আমার এত মজা লাগে, কি বলবো, মানে নর্মাল এমনিতেই নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে খেতেও ভালো লাগে, চা দিয়ে খেতেও ভালো লাগে, শুকনো শুকনো খেতেও ভালো লাগে। তো আমি ওই দিন করছিলাম কি, আমার জন্য দুধ চা বানিয়ে নিয়েছি, আর হচ্ছে এনার্জি বিস্কিটের প্যাকেটটা বের করে খুলে আমি ওখান থেকে খাওয়া শুরু করে দিয়েছি। সন্ধ্যার পরে নাস্তা করছি। তো নাস্তা করার পরেই সংসারের বেশ কিছু কাজ বা কিচেনের বেশ কিছু রাতের কাজ করে নিব। তো আজকে একটু আসলে কিছু টিপস নিয়ে কথা বলতে চাই। নর্মালি অনেক আপুরাই পরিবারের বা সংসারের বা কিচেনের অনেক অনেক টিপস নিয়ে ভিডিও বানায়। আমার আসলে খুব ভয় লাগে। আমার সংসার জীবনের অনেক দিন হয়ে যায়নি যে আমি অনেক কিছু জানি। বাট আজকে মনে হলো আমার যে পড়াশোনা, আমার যে ব্যাকগ্রাউন্ড, পড়াশোনার যে ব্যাকগ্রাউন্ড, সে ব্যাকগ্রাউন্ড থেকে আমি চাইলে আপনাদেরকে সচেতন করার জন্য বেশ কিছু টিপস শেয়ার করতে পারি। যে টিপসগুলা বা যে অভ্যাসগুলা আমাদের পরিবারের সদস্যদেরকে আসলে তাদের স্বাস্থ্য ভালো রাখতে হয়তো বা অনেকটা কাজে দিবে। আমি একজন পাবলিক হেলথের স্টুডেন্ট, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখলাম আর কি। বাসায় যখন বাইরে থেকে ডিম কিনে নিয়ে আসে, আমাদের সবার আগে উচিত এই ডিমকে ধুম করে ফ্রিজে রেখে না দেওয়া, বা ডিম রাখার যে নির্দিষ্ট জায়গা আছে সেখানে যেন আমরা রেখে না দিই। ডিমটা সবার আগে ধুয়ে আমরা ভালো করে ডিমের বাইরের খোসাতে যে ময়লাগুলা থাকে সেগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে শুকিয়ে তারপরে আমরা ফ্রিজে ডিমটা রাখবো। সেক্ষেত্রে ডিমের সাথে যে রোগ জীবাণুগুলো চলে আসে বাসায়, সেই যে রোগ জীবাণুগুলো অবশ্যই পানির সাথে চলে যাবে। আমার পরের টিপস হচ্ছে, রান্না করা খাবার যখন আমরা সারা রাত বাইরে রেখে দিই, তখন দেখা যায় সেই খাবারের মধ্যে অনেক তাড়াতাড়ি ব্যাকটেরিয়া গ্রো করে। যার কারণে আমরা করব, রান্না করা খাবার রাতে খাওয়া দাওয়ার পরে অবশ্যই আমরা ফ্রিজে ঢুকিয়ে রাখবো, অথবা হচ্ছে সাথে সাথে না রাখলেও খাবার রান্না করার পরের 2 ঘন্টার মধ্যে অবশ্যই আমরা সেই খাবার ফ্রিজে ঢুকিয়ে রাখবো। সেক্ষেত্রে তাড়াতাড়ি যে একটু জীবাণু বা ব্যাকটেরিয়া গ্রো করার যে সম্ভাবনা থাকে সেটা কিন্তু থাকবে না।
আমার পরের টিপস হচ্ছে রাতে যখন আমাদের খাওয়া দাওয়া বা রাতের সব কাজ শেষ হয় তখন দেখা যায় আমাদের সিঙ্ক এরিয়া যেটা থাকে সেটা ভিজা থাকে অথবা অনেক সময় পানি জমে থাকে, যেটা আমরা একদমই রাখবো না বা এভাবে করে ফেলে রাখবো না সারা রাত। যে ভিজা সিঙ্ক অথবা হচ্ছে পানি জমে থাকা সিঙ্ক আমরা কখনোই রাতভর সেভাবে করে ফেলে রাখবো না। রাতে ঘুমানোর আগে অবশ্যই আমরা সিঙ্ক এরিয়াটা ভালো করে ধুয়ে তারপর হচ্ছে শুকনা কাপড় দিয়ে মুছে শুকিয়ে রাখবো। কোনো পানি জমিয়ে রাখবো না। এতে করে সিঙ্কের মধ্যে যেই রোগ জীবাণুগুলা আসলে গ্রো করার কথা সেটা কিন্তু আর করবে না। মনে রাখবেন যে কোনো পানি জমে থাকা এরিয়াতে সব সময় কিন্তু রোগ জীবাণুগুলা অনেক বেশি তাড়াতাড়ি গ্রো করে এবং হচ্ছে মশার উপদ্রব হয়। আমার পরের টিপস হচ্ছে আমরা কখনোই রান্না করা খাবার বা পরের দিন খেতে হবে এমন কোনো খাবার খোলা রেখে ঘুমিয়ে পড়ব না। যদি কোনো একটা খাবার বাইরে খোলা রেখে ঘুমিয়ে পড়েন তাহলে দেখবেন সে খাবারে আসলে কি কি যে পড়ছে তার কোনো ঠিক ঠিকানা নেই। কোন পোকা এসে সে খাবারের উপর পড়ছিল, মশা মাছি পিঁপড়া ইঁদুর আরশোলা তারপর টিকটিকি, মানে কি বলবো, খোলা খাবার পেলে যে কোনো ধরনের পোকামাকড় এসে সে খাবারে কিন্তু ভিড় জমায়। তখন কিন্তু যে কোনো ধরনের রোগ জীবাণু সেখানে গ্রো করবে, যার কারণে আমরা অবশ্যই রাতে কোনো খাবার খোলা রেখে ঘুমাবো না। আমার পরের টিপস হচ্ছে রাতে আমাদের খাবার দাবার পরে যেই থালা বাসন বা হাঁড়ি পাতিলগুলা থাকে যেগুলো আমাদের হচ্ছে ওয়াশ করতে হবে, সেই থালা বাসন বা সেই হাঁড়ি পাতিলগুলা আমরা অবশ্যই ওয়াশ করে তারপর হচ্ছে ঘুমাতে যাব। আধোয়া কোনো থালা বাসন আধোয়া হাঁড়ি পাতিল যদি সিঙ্কে জমিয়ে রাখেন সেই হাঁড়ি পাতিল বা সেই থালা বাসনে অনেক তাড়াতাড়ি রোগ জীবাণু গ্রো করে, যেটা আসলে পরবর্তীতে ধোয়ার পরেও যে যাবে তার কোনো গ্যারান্টি নেই। সো আমার মনে হয় রাতের বেলা সব থালা বাসন হাঁড়ি পাতিল আমরা ভালো করে ওয়াশ করে তারপর ঘুমাতে যাব। আমার পরের টিপস হচ্ছে তেল বারবার পুড়িয়ে ব্যবহার করব না আমরা। কারণ একই তেল যখন বারবার পুড়িয়ে ব্যবহার করা হয় সেই তেল কিন্তু পুড়ে যায় এবং সেটার মাধ্যমে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে। অনেক রোগ ব্যাধি আছে যেটা পোড়া তেল থেকে হয়, যার কারণে আমরা আমাদের নিয়মিত অভ্যাসে কখনো পোড়া তেল বারবার রান্না করব না, মানে পোড়া তেল দিয়ে রান্না করব না আর কি। আমার পরবর্তী টিপস হচ্ছে আরশোলা পিঁপড়া বা ইঁদুর বা টিকটিকি যেটাই হোক এসবের উপদ্রবকে আমরা কখনো অবহেলা করব না। যেহেতু রান্নাঘরটা আমাদের আসলে সব প্রতিদিনের সকাল দুপুর রাতের খাবার তৈরির একটা জায়গা, যে খাবার থেকে আমাদের স্বাস্থ্যগত দিকটা অনেক বেশি ডিপেন্ড করে। সো আমরা এইসব জায়গায় মানে কিচেনে এইসব পোকামাকড়ের কোনো উপদ্রব আমরা কখনো অবহেলা করব না। এগুলা যখন হবে তাহলে অবশ্যই আমরা এগুলা মারার যে ওষুধ আছে সেটা ইউজ করব, সেটা ইউজ করে এগুলোর উপদ্রব কমানোর ট্রাই করব। আমার পরবর্তী টিপস হচ্ছে রান্নাঘরে যেই সব তাওয়াল বা কোনো কাপড় বা হচ্ছে স্পঞ্জ যেগুলো আমরা থালা বাসন মাজার কাজে ব্যবহার করি, এই জিনিসগুলো আমরা অনেক দিন ধরে ব্যবহার করব না। প্রত্যেকটা জিনিসের একটা মেয়াদ আছে, আমরা যখন অনেক দিন ধরে এই জিনিসগুলো ইউজ করব দেখা যাবে সেখান থেকেই আমাদের রোগ জীবাণুগুলা আমাদের ভালো জিনিসগুলোর সাথে মিশে যাচ্ছে বা ছড়িয়ে পড়ছে। সেজন্য আমরা অবশ্যই এদিকটায় খেয়াল রাখবো। আমার পরবর্তী টিপস হচ্ছে আমাদের সিঙ্ক এরিয়ায় আমরা অন্তত সপ্তাহে একবার বা হচ্ছে 2 দিন পর পর, যদি পারা যায় অবশ্যই 2 দিন পর পর আমরা সিঙ্ক এরিয়াটাকে বা একদম টাটকা গরম পানি দিয়ে মানে সিদ্ধ হওয়া গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। সেক্ষেত্রে সিঙ্কের যে নলটা থাকে পানি চলাচল করার জন্য সেটা অবশ্যই সচল হবে এবং হচ্ছে কোনো জ্যাম লেগে থাকবে না। আর টাটকা গরম পানি দেওয়াতে সিঙ্ক এরিয়াটা অবশ্যই জীবাণুমুক্ত হয়ে যাবে। রাতের বেলা এই কাজটা করে ঘুমাতে গেলে সকালবেলা সুন্দর পরিষ্কার একটা সিঙ্কে আমরা কাজ শুরু করতে পারবো। আমার শেষ এবং গুরুত্বপূর্ণ একটা টিপস হচ্ছে আমরা থালা বাসন মাজার জন্য যে জালিগুলা ইউজ করি সেটা তারের জালি হোক অথবা ম্যাজিক জালি অথবা স্পঞ্জের জালি হোক, সেই জালিগুলাকে আমরা অন্তত 2 দিন পর পর এরকম ফুটন্ত সিদ্ধ পানিতে ভালো করে সিদ্ধ করে নিয়ে নিব। এতে করে এখান থেকে যে এই স্পঞ্জগুলাতে যে জীবাণুগুলা থাকবে সেগুলো অন্তত মরে যাবে। আমাদের খাবার রান্না করার যে পাত্রগুলো আছে সেগুলাতে কিন্তু আর কোনো জীবাণু লাগবে না।
আমি এটার অনেক বড় একটা গবেষণা নিয়ে পড়াশোনা করেছিলাম, যেটার কারণে জানি একটা বাথরুমের ফ্লোরে যতগুলা না জীবাণু থাকে তার চেয়ে নাকি বেশি জীবাণু থাকে আমাদের সিঙ্কের ইউজ করা এই স্পঞ্জগুলাতে। সো অনেক বেশি সবাই সাবধান থাকবেন। আমার আজকের ভিডিও জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। যদি আপনাদের কাছে মনে হয় আমার আজকের ভিডিও একটু হলেও উপকারী, তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ একটা লাইক, একটা কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন আজকের ভিডিও। এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে, আবারও কথা হবে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।